প্রিয় দর্শক সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটি নিউজের নিয়মিত আয়োজন নিউজ আওয়ার এক্সট্রা। আপনারা জানেন যে আজকের প্রধান খবর আমরা বার্তা কক্ষ থেকে কিছুক্ষণ আগে যেটি আমরা জানালাম, এবং এই মুহূর্তে বিশেষ করে 3 দিন পর শ্রীলঙ্কার হামলার দায় স্বীকার করে নিল আইএস, এবং আইএস এর নিয়মিত যে বার্তা আমরা যেখান থেকে পেয়ে থাকি তাদের নিজস্ব ওয়েবসাইট থেকে তারা এই বিষয়টি বলার চেষ্টা করেছেন, এবং পাশাপাশি তারা বলার চেষ্টা করেছেন যে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ দেশে এই হামলার একটা প্রতিবাদ স্বরূপ এই কাজটি তারা করেছেন, এবং এই পর্যন্ত প্রায় 321 জনের মৃত্যুর খবর আপনারা এই মুহূর্তে আমাদের স্কলে দেখতে পাচ্ছেন, এবং সব কিছু মিলিয়ে নানাভাবে বিশ্বব্যাপী এর বিশ্লেষণ চলছে, এবং বিশ্লেষকরা বলছেন যে অর্থাৎ ঝিমিয়ে পড়া আইএস নতুন করে সংগঠিত হওয়ার অনুপ্রেরণা খুঁজবে এই শ্রীলঙ্কার ঘটনা থেকে। আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই, এবং আমাদের আজকের অনুষ্ঠানের শিরোনাম রেখেছি আবারও আইএস। আমাদের আজকে যাদেরকে আমরা অতিথি হিসেবে পেয়েছি আমরা একটু আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই। রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর তারেক রহমান স্যারকে পেয়েছি। স্যার, স্বাগত জানাচ্ছি আপনাকে। অনেকদিন পর অন্তত আমি পেয়েছি। আমরা আমন্ত্রণ জানিয়েছি সাবেক পররাষ্ট্র সচিব এবং আন্তর্জাতিক বিশ্লেষক শমশের মবিন চৌধুরীকে। স্যার, স্বাগত জানাচ্ছি আপনাকে। এবং আমরা পেয়েছি আমাদের নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত AKM মোহাম্মদ আলী শিকদারকে। যে কথা বলছিলাম, আজকে শুরু অনুষ্ঠানটা আমি শমশের মবিন স্যারকে দিয়ে করতে চাই। স্যার, যে বিষয়টি আমরা আসলে শুনলাম, বা বিশেষ করে আজকে CTTCর ইউনিটের প্রধান বাংলাদেশে মনিরুল ইসলাম, তিনি একটি মিট দ্য প্রেস অনুষ্ঠানে ছিলেন, এবং তিনি বলেছেন যে এই ঘটনা ঝিমিয়ে পড়া আইএস তারা নতুনভাবে অনুপ্রাণিত হলেও হতে পারে। তিনি যখন এই মুহূর্তে এই কথা বলছেন, তখন মধ্যপ্রাচ্য বিশ্লেষকেরা ঠিক একই কথা বলছেন, অন্যদিকে ব্রিটেন ভিত্তিক বিশ্লেষকরা ঠিক অন্যভাবে কথাটিকে ঘুরে যে আরও কঠোর নজরদারির কথা বলছেন। সব কিছু মিলে আপনি কি যোগ করবেন? ধন্যবাদ। আইএস এই ঘটনার দায় স্বীকার করাটা, এটা খবরের মাধ্যমে গণমাধ্যমে আমরা মধ্যে শুনতে পেরেছি। আইএসের কিন্তু অতীতের ঘটনার সঙ্গে সম্পৃক্ততা যদি আমরা দেখে থাকি, তখন দেখতাম যে ঘটনার তাৎক্ষণিকভাবে আইএস এটার দায় স্বীকার করত। এখানে তারা 48 ঘন্টারও বেশি সময় নিয়েছে। এটা নানাবিধ কারণ হতে পারে, সেটা আমি যেতে চাই না। বিষয়টা হচ্ছে যে এটা যে আইএসই ঘটিয়েছে, এটা তেমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। খুবই ইন্টারেস্টিং বিষয় কিন্তু স্যার এটা। হ্যাঁ, এবং আপনি বলছেন যে আইএসকে আবার আইএসকে জাগাবার এটার একটা অংশ হিসাবে আপনি দেখছেন। আমি এটাও উড়িয়ে দিতে চাই না যে আইএস নিজে আবার পুনর্জীবন পাওয়ার লক্ষ্যে এই দাবিটা করছে। সেটা তো হতে পারে, তাই না? যে আইএস যে আসলে ওইটা করেছে সেটা জানি না, তবে যেই ধরনের ঘটনাটা ঘটেছে, যে আকারে ঘটনাটা ঘটেছে, এত বড় ঘটনার ঘটাবার জন্য যে ধরনের কারিগরি প্রস্তুতি, মানসিক প্রস্তুতি, সামরিক প্রস্তুতি, অর্থাৎ এই বিস্ফোরক সব একসাথে সরঞ্জাম একসাথে করা, এগুলোকে সেই স্থানে নিয়ে যাওয়া এবং কোঅর্ডিনেট করে একটার পর একটা ঘটানো, এটা কোনো সময় অনুযায়ী এটা কোনো ছোটোখাটো সংগঠনের পক্ষে সম্ভব না, সহজে সম্ভব না। এটা বড় ধরনের কারো সহযোগিতা বা ছত্রছায়া না থাকলে বা সরাসরি সম্পৃক্ত না থাকলে এত করা সম্ভব না। এটা আমরা অনুমান করছি জিনিসটা। একইভাবে শ্রীলঙ্কার সরকারের পক্ষ থেকে এইভাবেই কিন্তু কথা এসছিল, যে তারা ইঙ্গিত করছিল যে আন্তর্জাতিক জঙ্গি সংঘের সঙ্গে এদের সম্পৃক্ত রয়েছে, তাদের ঘটনার ধরন দেখে মনে হয় এটা বলা হয়েছে। এটা নিঃসন্দেহে এটা একটা বড় ধরনের ঘটনা এবং সুপরিকল্পিত, এবং এত কম সময়ের মধ্যে এই পরিকল্পনা করা সম্ভব না। এটা দীর্ঘমেয়াদী সময় করা হয়েছে। বিষয়টা যেটা আমার কথা বারবার আমি কথাটা সামনে আনি, যে কোনো ধরনের জঙ্গি ঘটনা যখন ঘটানো হয়, কোনো একটা লক্ষ্য থাকে, তাই না? যে এই দেশকে ক্ষতিগ্রস্ত করার জন্য, কোনো একটা গোষ্ঠীকে আঘাত করার জন্য শ্রীলঙ্কাকে কেন বেছে নেওয়া হলো? আমি বিষয়টা বারবার আসছে, শ্রীলঙ্কাকে কেন বেছে নেওয়া হলো এবার? এটা আমরা জানি ফিলিপিন্সে দীর্ঘদিন ধরে একটা জঙ্গি তৎপরতা চলছিল, মালয়েশিয়াতে আমরা ইঙ্গিত পেয়েছি, ইন্দোনেশিয়াতে তো আমরা পেয়েছি। হঠাৎ করে শ্রীলঙ্কা এই সামনে কেন আসলো? এবং অনেকেই বলছেন, জনাব তারেক শামসুর রহমানও উনি লিখেছেন এই ব্যাপারে,
যে ক্রাইস্ট চার্চের সাথে এটা কোনো সম্পর্ক আছে কিনা। আইএস কিন্তু ক্রাইস্ট চার্চের ঘটনা পরে বলেছিল যে এটা প্রতিশোধ আমরা নিব, এবং এখন বলা হচ্ছে এটা প্রতিশোধ স্বরূপও নাকি তারা এই ঘটনা ঘটিয়েছে। তাদের বার্তাতেও সেটি পরিষ্কার করেই তারা বলেছে। এখন মানে শ্রীলঙ্কাতে ঘটিয়ে তারা কি বার্তাটা দিচ্ছে যে আমরা আছি, তো সেটা তারা যে কোনো জায়গায় যে কোনো অন্যখানে ঘটাতে পারত। তাহলে বুঝতে হবে যে শ্রীলঙ্কার যে নিরাপত্তা প্রস্তুতি অত্যন্ত দুর্বল। এটা আরও প্রমাণিত হয় যে 10 দিন আগে তাদেরকে আগাম বার্তা দেওয়া হয়েছিল যে এই ধরনের ঘটনা ঘটতে পারে। শ্রীলঙ্কার সরকারের অন্তদণ্ড আমরা সকলেই জানি, এবং দুঃখজনকভাবে যেটা সত্য, এই ঘটনার পরে কিন্তু সেটা আরও কঠোর হয়ে দাঁড়িয়েছে। প্রেসিডেন্টের সাথে প্রধানমন্ত্রীর যে ধরনের সম্পর্ক হওয়ার কথা এই এত বড় ঘটনার পরে সেটা কিছুতেই নেই। আপনি শুনলে অবাক হবেন, ঘটনার পরপরই যখন প্রধানমন্ত্রী রানিল বিক্রমসিঙ্ঘে একটা নিরাপত্তা কাউন্সিল পরিষদের একটা মিটিং আহ্বান করলেন, সেই মিটিংয়ে সকল সদস্যরা আসেনি, মানে বর্জনের মতো তারা নিয়েছে। অর্থাৎ তারা প্রধানমন্ত্রীকে সেইভাবে তারা মানতে চায় না। এরা তাদের প্রেসিডেন্টের লোক। এখন এখানে প্রেসিডেন্টের লোক, প্রধানমন্ত্রীর লোক এই নিয়ে টানাটানি করছে, আর এইদিকে তারা যারা ঘটাবার তারা ঘটছে। এখন একজন বিশ্লেষক শ্রীলঙ্কায় আছেন, সারাবনমতু, আমি ওনাদেরকে দীর্ঘদিনের চিনি, ডক্টর সারাবনমতু। উনি বলেছেন যে এই যে আমাদের অন্তদণ্ড সুযোগ আরও অনেকেই নেবে। আজকে দেখেছেন কিছু আইইডি ইতিমধ্যে শ্রীলঙ্কার আইনশৃঙ্খলা বাহিনী তারা এগুলি মানে ডিস্ট্রয় করেছে। অর্থাৎ এই ঘটনা কিন্তু একটা মানে চলমান একটা জিনিস চলছে, এখনও অন্য জায়গায় ঘটতে পারে। এখন নিঃসন্দেহে এই ধরনের ঘটনা যখন আমাদের প্রতিবেশী রাষ্ট্রে ঘটে, আমাদের সকলেরই এই ব্যাপারে সতর্কতা বেড়ে যায়, সচেতনতা বেড়ে যায়। আমরা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে আমরা আমাদের নিরাপত্তা প্রস্তুতি ব্যাপারে আমরা একটু অ্যালার্টনেস আমরা বাড়িয়েছিলাম। এটা এখনও বোধ চলবে আমাদের। আমরা কিভাবে সহযোগিতা করতে পারি সেটা শ্রীলঙ্কান সরকার কিভাবে আমাদের সহযোগিতা চায় সেটা সিদ্ধান্ত নির্ভর করবে। আমরা প্রমাণ করেছি যে আমরা এটা মোকাবেলা করতে পেরেছি, জঙ্গি তৎপরতা বাংলাদেশের মোকাবেলা করতে পেরেছি। যদিও জঙ্গি তৎপরতা কিন্তু সেটাও একটা কন্টিনিউয়াস ব্যাপার, এ না যে যুদ্ধ শেষ হয়ে গেল। কারণ জঙ্গিরা কিন্তু তাদের হয়তো ভৌগোলিক অবস্থান তারা হারিয়েছে, কিন্তু তাদের কর্মকাণ্ড তো বন্ধ হয়নি। তারা মানে আইএস খ্যালিফেটটা হারিয়েছে, কিন্তু আইএস তো নির্মূল হয়ে যায়নি। তারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় গিয়ে এই ধরনের ঘটনা ঘটাবে, এবং সর্বশেষ যদি এটা সত্যি হয়ে থাকে আইএস ঘটিয়েছে, তারা শ্রীলঙ্কাতে এটা ঘটিয়েছে। জি স্যার, আমরা একটু মোহাম্মদ আলী সিকদারের কাছ থেকে শুনতে চাই। স্যার, একটা বিষয় যে প্রথম কথা হচ্ছে যে আইএসের এই দায় স্বীকার 3 দিন পরে সেটি নিয়ে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন যে এটি এই হামলাটি যে তারা করেছে সেটির পক্ষে তারা কোনো যুক্তি বা কোনো প্রমাণ, যেটি আমরা ঢাকাতে দেখেছিলাম বা বিভিন্ন সময় সিরিয়াতে দেখেছিলাম, যে একেবারে সঙ্গে সঙ্গে তাদের সেই পতাকা কালো লেখা ব্যানারে সেগুলো দিয়ে নানানভাবে প্রমাণ করার চেষ্টা, বা হলিয়াটিজনের সময় আমরা দেখছিলাম বারবার সেটি অনলাইনে প্রচার, ছবি বারবার পোস্ট করা হচ্ছিল, সে ধরনের প্রমাণ এখনো পর্যন্ত নেই। এটি যেমন একটি দিক, শামসুল মুবিন স্যার যেমনটা বলছিলেন যে সেখানে রাষ্ট্রের ভেতরে দুটি বিবাদমান আমরা গ্রুপই বলতে পারি, যে কারো কথা কেউ শোনে না, এরকম একটি বিষয়। অন্যদিকে ভেতর থেকে কেউ সহযোগিতা না করলে এত বড় বিস্ফোরক নিয়ে এতগুলো হোটেল, এতগুলো গির্জাতে যাওয়া কোনো মতেই সম্ভব নয়, সেটি একটি আছে। সব কিছু মিলে আবার রাজনীতির একটা কার কর্তৃত্ব, অর্থাৎ সেখানে শ্রীলঙ্কা নিয়ে কিন্তু বড় দেশগুলোর মধ্যে নানান ধরনের একটা অস্থিতিশীল অস্থিরতা দুটোই কিন্তু কাজ করে। কিভাবে দেখেন? দেখেন, এই ধরনের জঙ্গি আক্রমণ বা জঙ্গিদের এই বোমা বিস্ফোরণের ঘটনা বিগত দিনে আমরা যে সমস্ত জায়গায় দেখেছি, তাতে একটা জিনিস কিন্তু আমাদের কাছে পরিষ্কার হয়েছে যে যখন রাষ্ট্রের ভিতরে আপনার বহু রকমের দুর্বলতা থাকে এবং তখন কিন্তু সেই দুর্বলতার সুযোগ নিয়ে জঙ্গিরা সেখানে আক্রমণটি চালানোর জন্য প্রচেষ্টা চালায়। আপনি নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন যে ক্রাইস্ট চার্চের যিনি আক্রমণটি চালালেন তিনি কিন্তু একটি বক্তব্য দিয়েছিলেন, আমি যদি এই জায়গায় যেই আক্রমণকারী হোক, সে যে ধর্মের বর্ণের উগ্রবাদী হোক না কেন, তারা প্রথমেই যেটা খোঁজে যে কোথায় আক্রমণ করাটা সহজ, টার্গেট সহজ কোনটা, আমরা বলি সফট টার্গেট। সেখানে ওই যে ব্রেন্টন ট্রান্ট, সে কিন্তু বলেছিল যে আমার প্রধান লক্ষ্য ছিল যে আমি ইউরোপে আক্রমণটা চালাবো। সেখানে সে ফ্রান্স গিয়েছে, অন্যান্য দেশে গিয়েছে। তখন সে বলছে যে ওখানে দেখলাম যে নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত কঠিন
সেখানে সহজে আক্রমণ চালানো যাবে না। সুতরাং আমি এখানে এসে দেখলাম ক্রাইস্ট চার্চে এখানে অনেকটা সহজ, নিরাপত্তা ব্যবস্থা অনেক ঢিলাঢালা, শিথিলতা আছে, আক্রমণ চালানোটা সহজ হবে, আক্রমণ চালানোর আগে পর্যন্ত ধরা পড়বে না, এই ধরনের একটা আত্মবিশ্বাস নিয়ে এসে আক্রমণ করছে। এই জায়গাও কিন্তু আমার যদি তর্কের খাতিরে ধরিয়েও নেই, যেহেতু তারা স্বীকার করেছে, বাট আমি ব্যক্তিগতভাবে শমসুর চৌধুরী যেটা বলেছেন, আমি মোটামুটি ওর সাথে একমত যে আমার এখানে অনেক সন্দেহ আছে, এখানে বিভ্রান্তিকর মনে হয়, এখানে রহস্য আছে বলে মনে হয় যে আইএস এই পর্যন্ত এসে দেরি করে কেন তারা দায় স্বীকারটা করছেন। আমার সন্দেহের জায়গা অন্যদিকে, আমি সেখানে যাচ্ছি না। আপনি যেটা বলছিলেন যে সেই জায়গার থেকে যদি আমরা ধরে নিয়ে আইএস করেছে, তাহলে আমি বলবো যে দুটি দুর্বলতার তারা সুযোগ নিয়েছে। একটা হলো যে তাদের অভ্যন্তরীণ রাজনৈতিক যে কোন্দল, প্রশাসন রাষ্ট্রযন্ত্রের ভিতরে ভয়াবহ একেবারে অসমন্বয়হীনতা, সেখানে আপনার একজন আরেক সাথে দেখেন 10 দিন আগে তারা একটা বার্তা পেল, সেই বার্তা দেশের প্রধানমন্ত্রী কাছে পৌঁছায়নি। অর্থাৎ যিনি সরকারের দায়িত্ব, যার প্রধান দায়িত্ব এই নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা, তিনি বার্তাটা পেলেন না। তার মানে এই সুযোগটাই কিন্তু তারা নিয়েছেন। আর একটি একেবারে এটি উড়িয়ে দেওয়া যাবে না, আমরা যদি ধরেই নেই বা এস্টাবলিশ শেষ পর্যন্ত হয় জায়েজ করেছে, তাহলে আমরা ধরেই নেব যে ক্রাইস্ট চার্চে যে ঘটনাটি ঘটেছে সেখানে প্রার্থনারত অবস্থা, অর্থাৎ নামাজরত অবস্থায় মুসল্লিদের উপর আক্রমণটা চালিয়েছে। সুতরাং এখানে স্টার সানডে ছিল, সুতরাং গির্জায় তাদের প্রার্থনা অবস্থায় একই ধরনের একটা আক্রমণ। তবে আইএস কিন্তু এর আগেও যারা বিভিন্ন দেশে, আপনি ইজিপ্টে হয়েছে, ইন্দোনেশিয়া হয়েছে, পাকিস্তান হয়েছে, নাইজেরিয়া হয়েছে, সেখানে কিন্তু গির্জায় আক্রমণ হয়েছে, এর আগেও স্টার ডেতে হয়েছে। আইএস বা আইএসের প্রতিনিধিত্ব করে যে সমস্ত জঙ্গি সংগঠন, বোকো হারাম, আল শাবাব বা ইন্দোনেশিয়ার আল জামায়া ইসলামিয়া যারা করে, তারা কিন্তু এটা করেছে। সুতরাং এটি আইএসটাকে একেবারে আমি উড়িয়ে দিচ্ছি না, যেহেতু তারা দায় স্বীকার করে একটা বক্তব্য দিয়েছে। কিন্তু এখানেও আমিও একই মত যে তারা হয়তো এই দায় স্বীকারটা অনেক বিচার বিশ্লেষণ করেও করতে পারে, যদি তারা ঘটিয়ে নাও থাকে। সেটা হলো যে 1 নম্বর হলো যে তাদের তো অস্তিত্ব এখন অবশ্যই একটা সংকটের মধ্যে আছে। তারা সিরিয়া, ইরাকে সমস্ত ভূমি কিন্তু হারিয়েছে, তারা এখন কোণঠাসা অবস্থায়, এখন একটা দৌড়ের উপর আছে বলা যায় এই ধরনের। তো সুতরাং তারা হয়তো এটির মাধ্যমে দেখাতে চায়, একটা বার্তা দিতে চায় যে আমরা আমাদের সক্ষমতা রয়েছে এবং আমরা যে কোনো জায়গায় যে কোনো সময় আবার এই ধরনের আক্রমণ ঘটাতে পারি, সেরকম একটা স্যার আমরা একটু তারেক শামসুর রহমানের কাছ থেকে শুনতে চাই। স্যার একটা বিষয় যে আপনি আপনার লেখনীতে এবং শুরুতেই কিন্তু আপনি বলেছিলেন যে এটি আইএস এর কাজ হলেও হতে পারে, এরকম একটি বিষয়, এবং পরবর্তীতে আজকে যখন দায় স্বীকারের বিষয়টি এলো, আবার বাংলাদেশের কথা আমরা বলছিলাম যে মনিরুল ইসলাম তিনি আজকে বলেছেন যে আসলে এই ঘটনা থেকে ঝিমিয়ে পড়া শক্তিগুলো অনুপ্রাণিত হলেও হতে পারে, এরকম একটি বিষয় কিভাবে দেখেন? না, আমি যেভাবে দেখি, আমি এটাকে বলছি আইএসের দ্বিতীয় উত্থান, ইসলামিক স্টেটের দ্বিতীয় উত্থান। তাহলে দ্বিতীয় উত্থানটা কেন? দ্বিতীয় উত্থানটা এই যুক্তিতে আমার কাছে যে আমরা সবাই জানি যে 2014 সালে ইসলামিক স্টেট এবং ইসলামিক স্টেট অ্যান্ড লেভেন্টের মাধ্যমে এই সংগঠনটির জন্ম হয়েছিল সিরিয়া এবং ইরাকের একটা অংশে। তারপর 2018 সালে সেখান থেকে তারা উৎখাত হয় এবং উৎখাতের পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার যৌথ বোম্বিংয়ের কারণেই তারা সেখান থেকে উৎখাত হয়েছে এবং তাদের নিয়ন্ত্রিত এলাকা থেকে তারা বিতাড়িত হয়েছে। এবং যেটা শমসুর রহমান চৌধুরী বললেন যে তারা উৎখাত হলে আদর্শগতভাবে তারা উৎখাত হয়নি, তারা ওই স্থান পরিত্যাগ করেছে, স্থান থেকে চলে যেয়ে তারা এখন বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে গেছে। যেমন একটা এক্সাম্পল হচ্ছে ফিলিপাইন্সে, একটা এক্সাম্পল হচ্ছে মালয়েশিয়াতে কিছু ঢুকে, ইন্দোনেশিয়াতে কিছু আছে, ইভেন কি থাইল্যান্ডে কিছু আছে, পাটানিতে তারা পেনেট্রেট করেছে। এখন আমি উত্থানটা বলছি এই জন্য যে তারা ওখান থেকে যাওয়ার পর তারা এই একটা ঘটনা দিয়ে তারা জানান দিল যে তাদের অস্তিত্ব, যে আমরা আছি, আমরা হারিয়ে যাইনি, আমরা আছি। এইটি সত্যি হয়ে থাকে এটা না, আমি সত্যি বলছি এই জন্য যে অনেকগুলো স্ট্র্যাটেজি আমি যদি ফলো করি, যে আইএসের যে কাজ, আইএসের যে কর্মপন্থা যেভাবে পরিচালিত হয়, ঠিক শ্রীলঙ্কাতে একই ঘটনা ঘটেছে। যেমন
আপনি দেখবেন প্রতিটি ক্ষেত্রে আইএস যেখানে অপারেশন পরিচালনা করে, এমনকি বাংলাদেশের ক্ষেত্রেও, হোলি আর্টিজানের ক্ষেত্রেও সাইট ইন্টেলিজেন্সের কথা আপনার নিশ্চয়ই মনে আছে, রিটা কার্টসের কথা নিশ্চয়ই আপনার মনে আছে। সাইট ইন্টেলিজেন্স কিন্তু তারা আপলোড করেছে তাদের ওয়েবসাইটে যে এই 3 জন ব্যক্তিকে তারা আইডেন্টিফাই করেছে তাদের ছবি দিয়ে, যে এরাই আত্মঘাতী বোমা হামলা শ্রীলঙ্কাতে পরিচালনা করছে। এবং তারা যেটা করে, পেছনে আইএসের ফ্ল্যাগ, আইএসের কালো, ওদের যে কালো ড্রেস পরা, এগুলো কতগুলো সিম্বল আছে, এই সিম্বলটা সাইট ইন্টেলিজেন্সেও তারা দিয়েছে এখন। এবং তারপরে যদি আমি দেখি যে সাধারণত তারা যেটা করে আত্মঘাতী বোমা হামলা চালায়, এবং ঠিক শ্রীলঙ্কাতে একই ঘটনা ঘটেছে। ক্রাইস্ট চার্চের কথাটা আমি আমার একটা লেখনীতে আমি উল্লেখ করেছি। ক্রাইস্ট চার্চের ঘটনার পর কিন্তু আইএস বলেছিল আমরা প্রতিশোধ নেব। আমার যুক্তিতে, আমার বিবেচনায় তারা এই প্রতিশোধটা নিল। তবে একটা ফান্ডামেন্টাল প্রশ্ন শামসুর রবিন চৌধুরী করেছেন যে তাহলে শ্রীলঙ্কাকে তারা কেন বেছে নিল, এটা একটা ফান্ডামেন্টাল প্রশ্ন আমাদের কাছে। প্রশ্নটা হতে পারতো এটা ইউরোপে তারা করতে পারতো, কারণ তারা আমরা দেখেছি লোন উলফের মাধ্যমে, মানে এককভাবে যে সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো হয় তারা কিন্তু করেছে। তারা ফ্রান্সে করেছে, ইংল্যান্ডে করেছে, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র করেছে, নিউ ইয়র্কে করেছে। আমি তখন নিউ ইয়র্কে ছিলাম। তারা ওদিকে গেল না এই যুক্তিতে আমার বিবেচনায় যে ওই সব জায়গাতে ফ্রান্সের সিকিউরিটি খুব স্ট্রং, মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্রং সিকিউরিটি খুব স্ট্রং। শ্রীলঙ্কাতে তারা একটা চিন্তা করে দেখলো যে শ্রীলঙ্কাতে যেহেতু প্রেসিডেন্টের সাথে প্রধানমন্ত্রীর এক ধরনের দ্বন্দ্ব আছে, এবং পলিটিক্যাল কালচার অলরেডি পলিটিক্যাল ফোর্সগুলো ডিভাইডেড, প্লাস একটা জিনিস হয়তো এখন আলোচনায় আসেনি, হয়তো ভবিষ্যতে আসতে পারে, তারা কি আদৌ যে ক্ষুদ্র তামিল জনগোষ্ঠীর, বিচ্ছিন্নতাবাদী জনগোষ্ঠীর একটা অংশ যারা এখন রয়ে গেছে, টাইগার, শুধুমাত্র তামিল টাইগার না, এর বাইরেও যারা রয়ে গেছে, তাদেরকে তারা ব্যবহার করেছে কিনা, এটা এখন আলোচনায় আসেনি, কোনো গবেষণায় আসেনি, হয়তো জানতে হবে। কারণ এটা খুব সমর্থকদের মধ্যে থেকে থাকতে পারে হয়তো, যদিও টাইগারদের মধ্যে এখন আর টাইগারদের সাংগঠনিকভাবে তো কোনো অস্তিত্ব নাই, কিন্তু তাদের সমর্থক কিছু থাকতে পারে, তাদেরকে আইএস ব্যবহার করেছে কিনা এটা একটা প্রশ্ন হতে পারে। না হলে এই যে ব্যাকপ্যাক নিয়ে এত আপনার এই যে বিস্ফোরক নিয়ে তারা কি করে গেল, এবং বলা হচ্ছে আগের দিন রাত্রে তারা হোটেলে এসে রিপোর্ট করেছে, তাহলে এই বিস্ফোরক তাকে কে দিল? স্যার এটা যেমন একটি প্রশ্ন, অন্যদিকে শামসুর মবিন স্যারের কাছ থেকে একটু শুনতে চাইবো স্যার, মানে তারেক শামসুর রহমান স্যার যে জায়গাটিতে এসে থামলেন, যে হোটেলে তারা আগের দিন এসে রয়েছে, আমরা আজকে গণমাধ্যমে যে খবর বের হয়েছে, বিশেষ করে সকাল ঠিক 8টার কিছু আগে সেই ব্রেকফাস্ট বুফে সেন্টারটিতে সবাই বড় লাইন ধরেছে। ইস্টার সানডে উপলক্ষে সবাইকে কমপ্লিমেন্টারি খাবার দেওয়া হচ্ছে। যিনি বোমা বিস্ফোরণ ঘটেছেন তিনিও প্লেট নিয়েছেন, দীর্ঘ সময় ধরে লাইন হচ্ছে, এবং প্রায় 25 মিনিট ধরে লাইন অপেক্ষমান আছে। এবং তিনি যখন খাবার নিতে গেলেন, তখন যিনি খাবার দিচ্ছেন ঠিক প্লেটটি ধরে খাবার দিচ্ছেন, ঠিক সেই সময়টিতে তিনি তার ব্যাগটি খুলে সেই সুইসাইডাল ভেস্ট তিনি বিস্ফোরণ ঘটান, যাতে করে আমাদের বাংলাদেশের আমরা দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে আগামীকাল জায়ানের মরদেহ ঢাকায় আসার পৌঁছে কথা রয়েছে, এবং সেভাবে এই ঘটনাটি ঘটল। তাহলে সেই ঘটনায় সেই হোটেলের ম্যানেজার, সুপারভাইজার তারাও কিন্তু নিহত হয়েছে। অর্থাৎ এত বড় ব্যাকপ্যাক যেটি তার পিছনে ছিল, সেটি তিনি বিস্ফোরণ ঘটালেন, শ্রীলঙ্কার গণমাধ্যমের খবর অনুযায়ী আমি বলছি। তাহলে স্যার কেউ না কেউ তো এই বিস্ফোরকগুলো সিকিউরিটি চেক করে ভিতরে ঢুকিয়েছে বা তাদেরকে দিয়েছে, যে কথাটি আমরা বারবার বলার চেষ্টা করছি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই প্রশ্নের উত্তর সঙ্গে আমাদের ঝুঁকিটা কতটা, বা আমাদের এখানে যে ধরনের জঙ্গিবাদী কার্যক্রম দেখে যে তারা নিজেরাই অনুপ্রাণিত হয়ে যায়, তাহলে এই অনুপ্রাণিত হওয়ার বিষয়টি কতটা গুরুত্বের সঙ্গে আমরা নিব? না, যারা অনুপ্রাণিত হতে চায় তারা তো এটাকে তারা একটা ভালো শিক্ষা হিসেবে তারা দেখবে যে এইভাবে করা যায়। আপনি যেটা বলেন যে শ্রীলঙ্কা কি করে তারা ভেতরে ঢুকলো, এই সিনামন গার্ডেন হোটেলে আমি নিজে ছিলাম 2013 সালে সস্ত্রীক, এবং আমাদের ব্রিফ কেস নেওয়াটাই ছিল স্ক্রিনের মাধ্যমে দিয়ে যেতে হতো, মোবাইল টেলিফোন সব বের করে দিয়ে। এত বিস্ফোরক নিয়ে তারা কিভাবে ঢুকলো, খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। হোটেলের কোনো ধরনের সহযোগিতা ছাড়া এটা সম্ভব নয়, অসম্ভব, প্রশ্নই ওঠে না। এবং সেই ব্যক্তি ওদের গণমাধ্যমে খবর, আগের দিন সে হোটেলে চেক ইন করেছে, ওখানে রাত কাটিয়েছে, পরে সে ব্রেকফাস্ট করতে গিয়ে এই ঘটনাটা ঘটিয়েছে।
তো একটা নিশ্চয়ই সে ওই মেইন দরজা দিয়ে ঢুকে নেয় বিস্ফোরণ নিয়ে, অন্য কোনো পন্থা সে অবলম্বন করেছে। এবং এই গ্র্যান্ড সিনেমান গ্র্যান্ডের হোটেলের একাধিক কিন্তু প্রবেশ পথ আছে ভিতরে যাওয়ার। একটা আছে মেইন প্রবেশ পথ, একটা পাশ দিয়ে আর একটা প্রবেশ পথ আছে একটু নিচে দিকে। কোনটা কতটুকু সুরক্ষিত সেটা তো আমরা জানি না, তাই না? অথবা হোটেলের কেউ এর সঙ্গে জড়িত কিনা, সেও যদি আত্মঘাতী চিন্তা চেতনা থাকে, আমিও মারা যাব, আমার বন্ধুও মারা যাবে, আমিও মারা যাবে, সেও যদি এই গ্রুপের একজন সদস্য হয়ে থাকে। শ্রীলঙ্কায় কিন্তু নিরাপত্তার ক্ষেত্রে দুর্বলতা, আমি সেখানে 4 বছর বাংলাদেশের হাই কমিশনার ছিলাম, মানে আমি বিস্মিত হয়ে যেতাম যে যে দেশে গৃহযুদ্ধ চলছে সে দেশের নিরাপত্তা ক্ষেত্রে এত বেশি দুর্বলতা কেন। খুবই ইন্টারেস্টিং বিষয় কিন্তু স্যার এবং একটা। আমি অবাক হয়ে গেছি যে একাধিকবার বাংলাদেশের সরকার প্রধান সেখানে সফর করতে গেছেন, আমাদের এসএসএফ, আমাদের পিজিআর এরাই কিন্তু দায়িত্বটা নিয়ে নিত। তারা প্রথম রেখি করে বলতো স্যার এদের উপরে নির্ভর করা যাচ্ছে না। এই অবস্থা, এমন অবস্থা ঘটেছে। তো এই গৃহযুদ্ধর পরেও তারা বুক চাপড়িয়ে বলছে আমরা তামিলদেরকে হারিয়েছি, কিন্তু তাই কলম্বোতেই এই ঘটনা ঘটে গেল, 321 জন লোক মারা গেল, আরো হয়তো মৃত্যুর সংখ্যা আরো এবং বাড়তে 500 পারে, জনেরও বেশি স্যার আহত আরো আছে, বাড়তে আপনি পারে। নিশ্চয়ই জানেন স্যার। তো এই যে অন্তদণ্ড, যে মানে সমন্বয়ের অভাব, এটা শ্রীলঙ্কাতে না গেলে আপনি বিশ্বাস করবেন না কি পরিমাণ শ্রীলঙ্কা অভাব। এই গৃহযুদ্ধের সময় চলাকালীন শ্রীলঙ্কার প্রেসিডেন্সিয়াল নির্বাচনের প্রার্থী, একাধিক প্রার্থী সবই এই তামিল টাইগারদের বোমার আঘাতে মারা গেছেন। নৌবাহিনীর প্রধান দিনে দুপুরে তাজ সমুদ্র হোটেলের সামনে, যেখানে ট্রাফিক আছে সব কিছু আছে, ওর মধ্যে উনি মারা গেলেন, ওনার গাড়ির উপরে একটা বোমা পড়তে দেওয়া হলো। তো এই তাহলে বলতে হবে যে তারা শ্রীলঙ্কার আইন শৃঙ্খলা বাহিনী হয় তাদের অন্তর্দ্বন্দ্বের কারণে, রাজনৈতিক অন্তর্দ্বন্দ্বের কারণে, সমন্বয়হীনতার কারণে, অথবা তারা সার্বিকভাবে মনে করছে তামিল টাইগারের যুদ্ধ শেষ, এখন আমরা সব কিছু আমাদের নর্মাল। এটা যে এগুলো বলছে যে এই যে সফট টার্গেট যেটা বললেন জেনারেল শিকদার, তারা সফট টার্গেটটাই কিন্তু এবার তারা করেছে। হ্যাঁ, এটা দীর্ঘ পরিকল্পনা করেছে। এবং যেটা উনি গোলন্দাজ বাহিনীর অফিসার, উনি বলে ফায়ার ফর এফেক্ট, দিস ওয়াজ অ্যাকচুয়ালি ফায়ার ফর এফেক্ট, যে একসাথে একই দিনে আন্তর্জাতিক খ্যাতনামী হোটেল এবং গির্জা এবং ইস্টার সানডে। স্যার আমরা যদি একটু ধরনটা দেখি, তারেক শামসুর রহমান একটু বলার চেষ্টা করলেন যে একের পর এক হয়ে যাচ্ছে, বিস্ফোরক ঘটছে, এবং রাষ্ট্রের পুলিশ কিংবা নিরাপত্তা বাহিনী তাদের খবর দিয়ে আনতে হচ্ছে, তারা আসছেন, বা জরুরি অবস্থা হবে কি হবে না, বা হাসপাতালগুলোতে মানে সামগ্রিক যে একটা অব্যবস্থাপনা সেটা তো থাকলোই। যখন সন্ধ্যার পরও আবার বিস্ফোরণ শুরু হচ্ছে, তখন কিন্তু রাষ্ট্র নড়ে চড়ে বসে যে এবার রাত্রি কারফিউ দেওয়া যায় কিনা, এরকম একটি চিত্র। তার পরের দিন আবারও বিস্ফোরণ। আমার প্রশ্ন হচ্ছে যে ধরনের ডেটোনেটর উদ্ধার করা হলো তার পরের দিন, সেখানে আমরা বিশেষ করে ইআইডি এক্সপ্লোসিভ ডিভাইস যেটি আমরা এই অঞ্চলে দেখি, বিশেষ করে দিল্লি, হায়দ্রাবাদ বা এখানে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, এখানে বা বাংলাদেশের বিভিন্ন জায়গায়, সেটির ছবি দেখে মোটামুটি আমরা অভ্যস্ত যে কি ধরনের বিষয়গুলো থাকে। কিন্তু এখানে কিন্তু যে ডেটোনেটরের কথা আমরা দেখছি, পত্রিকাতে যে ছবি দেখেছি, সেটি কিন্তু অনেকটা প্রফেশনাল ভাবে তৈরি করা, একেবারে মেয়াদ কিভাবে সেটি করতে হবে, কারা তৈরি করেছে, ঠিক সেই ধরনের মানে একেবারে প্রফেশনাল লোকদের করা। তাহলে কি অন্য বিষয়গুলো কি নানাভাবে এসে যায় না? আপনি আমাকে জিজ্ঞেস করছেন? জি হ্যাঁ, না অবশ্যই, মানে এই ধরনের এত বিস্তারিত ভাবে যে প্রস্তুতি নেওয়া হয়েছে, হ্যাঁ, জায়গাটা রেখে করা হয়েছে আগে, এবং এটা তো 1 মাসের মানে প্রস্তুতি নয়। কবে করবে? ইস্টার সানডেতে খ্রিস্টান ধর্মকে করা, খ্রিস্টান ধর্ম অবলম্বনকারীদের উপরে এই আক্রমণটা করার সাথে সাথে কিন্তু ক্রাইস্ট চার্চের কথা এসে যাচ্ছে। যদিও সম্পর্ক আছে কি না সেটা আমরা জানি না, একজনের মুখের কথা, তাই না? সেটা তো আমরা ধরে নিতে পারি না এটাই সত্যি। তবে সেটা যেহেতু আইএস তখন বলেছিল, তারপরে এটা ঘটলো কলম্বোতে, তো সেই কারণে আমরা ধরে নিচ্ছি যে এটা হতে পারে। কিন্তু বিষয়টা যে তারা এত প্রস্তুতি নিচ্ছে, গোয়েন্দা বাহিনীকে 10 দিন আগে, পুলিশকে 10 দিন আগে আগাম বার্তা দেওয়া হয়েছে যে এটা ঘটনা ঘটতে যাচ্ছে, এখনও কিন্তু সেই ধরনের সতর্কবাণী আসছে বাইরের থেকে, আরও ঘটনা ঘটতে পারে। এটা মানে আমি অবাক হচ্ছি যে শ্রীলঙ্কার দেশের ভিতরে এতই কি সমন্বয়হীনতা, যে কোনো ধরনের কোনো প্রস্তুতি নেই। কিন্তু স্যার যতই সমন্বয়হীনতা থাকুক, কিন্তু বাংলাদেশের মানুষ মরে যায়, বাংলাদেশের শিশুরা মরে যায়,
এটি কিন্তু আমাদের উদ্বেগের কারণ বিশ্বব্যাপী সব অবশ্যই, জায়গাতেই যেখানেই অবশ্যই। ঘটুক না কেন। মোহাম্মদ আলী শিকদার, একটা বিষয় যে 11 দিন আগের আমরা জানি যে এই আগাম খবরের কথা যেমন বলা হয়ে থাকে, আবার অন্যভাবে মার্কিন যুক্তরাষ্ট্র গতকালকে তারা তাদের নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা অর্থাৎ লেভেল 3 স্ট্যান্ডার্ডের ভ্রমণ সতর্কতা জারি করে বলেছে যে এবার আর্থিক প্রতিষ্ঠান সহ এবং বিদ্যা প্রতিষ্ঠানেও এ ধরনের হামলা হলেও হতে পারে, এরকম একটি বিষয়। তাহলে এই ধরনের আগাম খবর যদি আমরা পাই, বাংলাদেশের নানাভাবে আমরা দেখি মার্কিন নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করা হয়, সেটাও লেভেল 3 স্ট্যান্ডার্ডের, সব কিছু মিলে আমরা এই তথ্য পাই না কেন? আপনি ভাবতে থাকুন, ছোট্ট একটি বিরতির পর আপনার এই প্রশ্নের উত্তর শুনবো। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট বিরতি, এটি নিউজের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি, দেখছেন এটা নিউজ এবং আমরা নিউজ আওয়ার এক্সটার মধ্যে রয়েছি। মোহাম্মদ আলী শিকদার, যে কথা বিরতির আগে আপনার কাছে আমরা রেখে গিয়েছিলাম, সেই কথার সূত্র ধরে যে আমরা আগাম তথ্য পাই না কেন? মানে আমরা বলতে মার্কিন যুক্তরাষ্ট্র মানে যেভাবে তাদের নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করে, এবং এই ঘটনায় আমরা দেখেছি যে মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম কিন্তু জানিয়েছে যে এই গির্জাতে হামলা হচ্ছে, হোটেলে হামলা হচ্ছে, কিন্তু তার পরবর্তীতে হামলার 2 দিন পর তারা আবার জানালো যে বিদ্যা প্রতিষ্ঠানে হামলা হতে পারে, বাণিজ্যিক প্রতিষ্ঠানে হামলা হতে পারে। এ ধরনের আগাম তথ্য আমরা পাই না কেন, অর্থাৎ বাংলাদেশ পায় না কেন? না, বাংলাদেশ পায় না কার থেকে? বাংলাদেশ কিন্তু নিজেরাই কিন্তু, আমি যদি বলি গত 3 বছর 3.5 বছরে বাংলাদেশ নিজেরাই কিন্তু এই তথ্যগুলো সঠিকভাবে সংগ্রহ করতে পেরেছিল বলেই বাংলাদেশের গোয়েন্দা সংস্থা তারাই সেই কারণেই কিন্তু 3 ডজনের উপরও জঙ্গি হামলা যে পরিকল্পনা ছিল, প্রস্তুতি ছিল, সবগুলোই কিন্তু প্রস্তুতিকালেই ধরা পড়ে এবং প্রস্তুতিকালেই কিন্তু সেটা নিষ্ক্রিয় করে দেওয়া সম্ভব হয় এবং সমস্তদের গ্রেপ্তার করে বা জঙ্গিদেরকে অনেকেই নিহত হয়। সুতরাং এখানে বাংলাদেশের ক্যাপাবিলিটি কিন্তু এখানে প্রমাণিত হয়েছে। আর এই যে আদান প্রদানের যে বিষয়টি বলছেন, সেটা বাংলাদেশের সাথে কিন্তু ভারতের এই তথ্য বিনিময়ের সমঝোতা আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কিন্তু আমাদের যথেষ্ট ইন্টেলিজেন্স বিনিময় বা সামরিক সম্পর্কের সহযোগিতা অনেক জায়গা আছে, সেখানে কিন্তু তথ্য বিনিময় হয়। তবে এই যে বিষয়টি যে এখন তারা বলছেন সবাই যে তারা আগে থেকে জানিয়েছিল, আমাদের সাথে যে হয় না সে কথা কিন্তু বলা যাবে না। আমাদের সাথে যে হচ্ছে, কিন্তু সব কিছু তো অনেক সময় বাইরে শেয়ার করা হয় না, কারণ মানুষের মধ্যে প্যানিক সৃষ্টি হয়ে যেতে পারে, মানুষের জীবনযাত্রা ব্যাহত হয়ে যেতে পারে। কিন্তু আমরা যেটা দেখলাম যে আমাদের সংস্থা তারা প্রস্তুতি নিয়েছেন, তারা প্রোটেকশন মেজার নিয়েছেন, সেই জন্য তারা সবগুলোকে নিষ্ক্রিয় করতে পারছেন, ধরতে পেরেছেন। কিন্তু এখন আমাদের এই আলোচনার মধ্যে কিন্তু স্পষ্ট হয়েছে যে শ্রীলঙ্কার যে নিরাপত্তা সংস্থাগুলো রয়েছে, সেই গোয়েন্দা সংস্থা ইত্যাদি সবাই কিন্তু একেবারেই বলা যাবে নন প্রফেশনাল, নন কমিটাল, জাতির প্রতি দায় দায়িত্ব নিরাপত্তা তাদের মধ্যে নেই। এই সচেতনতা বা এই দৃষ্টিভঙ্গিটাই কিন্তু গড়ে ওঠেনি তাদের মধ্যে। তার প্রধান কারণ হলো শ্রীলঙ্কা, তারা কিন্তু এই নিরাপত্তা ব্যবস্থাটাকে একেবারে এই এলটিটির যে সশস্ত্র বিদ্রোহ যখন শুরু হলো 1983 সালে, তার আগ পর্যন্ত তারা এই জায়গাটা ভয়ানকভাবে ইগনোর করেছে। তাদের নিরাপত্তা ব্যবস্থাকে তারা গড়ে তোলেনি, সামরিক বাহিনীতে একেবারে ইগনোর করেছে। তারা হয়তো তাদের ডেভেলপমেন্ট হয়েছে, সোশ্যাল ডেভেলপমেন্ট হয়েছে, অর্থনৈতিক ডেভেলপমেন্ট হয়েছে, তাদের শিক্ষিত হওয়া অনেক বেশি, স্বাস্থ্য ব্যবস্থা অনেক ভালো, স্যানিটেশন অনেক ভালো, কিন্তু এই জায়গায় তারা ভয়ানক লেখেন। তাদের একটা মিলিটারি একাডেমি পর্যন্ত ছিল না, তাদের একটা হায়ার মিলিটারি ট্রেনিং ইনস্টিটিউশন পর্যন্ত নাই। তারা ইন্ডিয়া আসতো, কখনো বাংলাদেশে আসতো, কখনো পাকিস্তানে যেত। সুতরাং এই যে তাদের একটা দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে যে নিরাপত্তা বিষয়টি বোধহয় তাদের জন্য কোনো হেডেক নয়। যদিও তারা এই যে 1983 সালের পরে 2009 সাল পর্যন্ত এই তামিলদের সাথে যখন যুদ্ধটা চলছিল, তখন তাদের মধ্যে কিছুটা অ্যালার্টনেস ছিল, কিন্তু তার মধ্যেও কিন্তু তামিল টাইগাররা অনেক আত্মঘাতী বোমা চালাতে সক্ষম হয়েছে, দিনে দুপুরে চালাতে সক্ষম হয়েছে। সেই জায়গা থেকেও তারপরে যখন 2009 সালে হয়ে গেল, তারা মনে করছেন যে বোধহয় আমরা একেবারে জয় করে ফেলছি। কিন্তু আমি কিন্তু ব্যক্তিগতভাবে আমার বিশ্লেষণে, যদিও আইএস স্বীকার করেছে, আইএস করেছে,
এখনও কিন্তু আমি মনে করি যে তামিলরা যে অবশিষ্ট অংশ, যারা বিদ্রোহের অংশ, নিশ্চয়ই একটা অবশিষ্ট অংশ রয়ে গেছে, কারণ এই সংকটটার সমাধান হয়েছে যুদ্ধের মাধ্যমে। জি স্যার, আমরা একটু সুতরাং শমশের মবিন স্যারের কাছে যেতে চাই। স্যার, একটা বিষয় যেটি আমরা বলছিলাম বা আমি যখন আপনাদের সঙ্গে কথা বলছি, এই মাত্র গার্ডিয়ান তাদের শিরোনাম, সেটি যদি আমি বাংলা করি তাহলে বলছে যে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর দ্বন্দ্বের সুযোগ নিয়েই কি এই হামলা, প্রশ্নবোধক চিহ্ন রেখেছে। এক নাম্বার 2 হচ্ছে যে স্যার, আমরা সানডে, বিশেষ করে রবিবার বা ছুটির দিন, বন্ধের দিন, সেই জায়গাটিতে বারবার, যেমন আমার হডিয়াটিজেনের ঘটনা যখন বাংলাদেশে ঘটে, আপনি নিশ্চয়ই জানেন যে আমরাও প্রায় 3 দিন আগেই একটা আগাম খবর আমাদের মধ্যে ছিল যে ঈদের জামাত অথবা ঈদের পরের দিন যখন একেবারে ছুটি, শুনশান, নীরবতা, সে সময় এটি হতে পারে এবং একটি বিদেশিরা যায় এরকম একটি রেস্তোরাঁয় আক্রমণ হতে পারে এরকম, কিন্তু পাওয়া 2 দিনের মাথায় হবে সেটি কিন্তু সবার মধ্যে নেই। আপনার নিশ্চয়ই মনে আছে যে তাজিয়া মিছিলে যে হামলাটি হলো পুরনো ঢাকায়, সেখানে কিন্তু আগে থেকেই বলা ছিল যে সেখানে হামলা হতে পারে এবং অনেক নিরাপত্তা নিয়েও কিন্তু মানে বিস্ফোরক সহ ধরা পড়েছে, একজন মারা গেছে, সেই বিষয়গুলি আছে। তাহলে কি যে একটা বড় রাষ্ট্র সেখানে বিশেষ করে পহেলা বৈশাখের মতো অনুষ্ঠান বা তাজিয়া মিছিলের মতো অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠানগুলো, আবার ঈদ, মানে এই জায়গাগুলোর তো থাকছেই, ছুটির দিন একটা বড় ফ্যাক্টর কিনা? ছুটির দিন হিসাবে আমি বলবো না, তারা যে কোনো অনুষ্ঠানে যেখানে একটা বড় ধরনের মানুষ জড়ো হয়, ঈদ হোক, খ্রিস্টান হোক, ইস্টার হোক, ক্রিসমাস হোক, জেনারেল শিকদার যে কথাটা বলতে চাচ্ছিলেন, যে আমি মনে করি শ্রীলঙ্কার বিশেষ করে সিনহালিজদের মধ্যে তাদের মধ্যে একটা মনের কথাটা রয়েছে যে আমরা নিরাপত্তার জন্য ভালনারেবল দেশ না, আমরা একটা পিসফুল কান্ট্রি, আমাদের এখানে কিছু হওয়ার ঘটনা নেই। তবে যেই জিনিসে তারা এখানে এই চিন্তা করতেই তারা উপেক্ষা করেছেন যে তামিল টাইগাররা হয়তো এখন নিঃশেষ হয়ে গেছে, LTTE নামক যে তামিল টাইগার সংগঠনটা ছিল, কিন্তু তাদের যে চাহিদা, তাদের যে দাবি যে সম মর্যাদা, একটি গণতান্ত্রিক অধিকার, এবং এই যুদ্ধের পরে তাদের কিন্তু এখনো অনেক জিনিস অসম্পূর্ণ রয়ে গেছে এবং তাদের মধ্যে ক্ষোভটা কিন্তু এখনো রয়ে গেছে, তাই না? স্বাভাবিক, কারণ এটা তো বঞ্চনার থেকে কিন্তু তামিল টাইগারদের এই তামিল টাইগার রূপটা নিয়েছে। তামিল টাইগারের 83 জন্মের আগে তো তামিলদের এই ধরনের অভিযোগ তো দীর্ঘদিনের, শ্রীলঙ্কা স্বাধীন হওয়ার পর থেকে এই বিষয়টা রয়েছে। বান্দারনায়কা, চান্দালায়াম এগ্রিমেন্ট সব কিছু তারা ফেলে দিয়েছে। এবং কি করে শ্রীলঙ্কার নিরাপত্তা বাহিনী মনে করতে পারলো না বা সরকার মনে করতে পারলো না যে এই যে তামিলদের ভিতরে যে এখনো অবশিষ্ট যে ক্ষোভ এবং যে গোষ্ঠীটা রয়েছে অবশিষ্ট, এদিকে কেউ ব্যবহার করতে পারে, খুবই ইন্টারেস্টিং, তাই না? এদিকে কেউ ব্যবহার করতে পারে। স্যার, আমি শুধু একটু আপনার সাথে ব্যবহার করতে পারে, সেটা আমরা এরকমও কেন আমাদের সন্দেহটা আসা স্বাভাবিক নয় কি, যে অবশিষ্ট অংশটা রয়ে গেছে তাদের কোনো রকম কোনো বঞ্চনার কোনো সমাধান হয়নি, বৈষম্যের সমাধান হয়নি, কোনো অধিকারের বিষয়ে তাদের সমাধান হয়নি, তারাও তো রিঅর্গানাইজ হয়ে তারাও তো এই ধরনের আক্রমণ চালাতে পারে, তাদের তো অভিজ্ঞতা রয়েছে, এক্সপার্টিজও রয়েছে। হ্যাঁ, এক্সপার্টি রয়ে গেছে। সুতরাং তারা যে এই ধরনের আক্রমণ চালাবে না বা চালাতে পারবে না, এটি কেমন কি উড়িয়ে দেওয়া যায়? এবং শ্রীলঙ্কার খবর সবচেয়ে বেশি তো তারা জানে, টেরেনটা যে পরিচিত, টেরেনটা যেটা বলা হয়, সবচেয়ে বেশি তো তারা জানে। এবং শ্রীলঙ্কার মুসলিম গোষ্ঠী কিন্তু খুব শান্তিপূর্ণ, খুবই তারা নিরীহ, তারা বরং সবচেয়ে বেশি শিকার, তামিলদের পরে সবচেয়ে বড় এই অবিচারের শিকার কিন্তু শ্রীলঙ্কার মুসলমান গোষ্ঠী। এখন এখানে একটা জিনিস আপনি দেখেন যে এই ঘটনাটা যখন মানে ঘটাবার পরিকল্পনা হচ্ছে, তামিলদেরকে যখন ইতিহাসের দিকে যদি তাকান, যারা বঞ্চিত যে গোষ্ঠী, তাদের একটা জায়গায় এসে মিল হয়ে যায়। পিএলওর সাথে আয়ারল্যান্ডের IRA একটা সম্পর্ক ছিল, জাপানিজ রেড আর্মি ফ্যাকশনের সম্পর্ক, জাপানিজ রেড আর্মির সঙ্গে একটা সম্পর্ক ছিল, জার্মানির রেড আর্মি ফ্যাকশনের সম্পর্ক ছিল। এটা কিন্তু আদর্শিক সম্পর্ক নয়, ধর্মীয় সম্পর্ক নয়, জাতিগত সম্পর্ক নয়, আদর্শের সম্পর্ক, বঞ্চনার সম্পর্ক, তাই না? তো এই যে তামিলরা এখনো তারা বঞ্চিত একটি গোষ্ঠী, তারা এখনো কিন্তু মনে প্রাণে মনে করে আমরা বঞ্চিত, এবং মনে করার কারণও আছে, আসলে মনে করার কারণ আছে। যে দেশে বলা হয়, যেটার জন্য বাঙালিরা আন্দোলন করেছিল 1952 সালে, যে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা বানাতে হবে, তামিলদের এই দাবিটা কিন্তু এখনও রয়েছে।
তামিলকে একটা অফিসিয়াল একটা স্থান দিতে হবে, সেটা কোনো মতে দেওয়া হয়েছে। বলা হয়েছে সিনহালিজ উইল বি দ্য মেইন ল্যাঙ্গুয়েজ উইথ এ ইউজ অফ তামিল, অর্থাৎ তামিল ভাষাটা এক স্তর নিচে, কিন্তু 20% জনগণ কিন্তু ওটাকে তামিল। এবং ব্যবসা বলেন, সরকারি চাকরি বলেন, দক্ষতার দিকে বলেন, তামিলটা কিন্তু অনেক দূর এগিয়ে, অনেক বেশি এগিয়ে। তো এরা যখন এই ধরনের এদেরকে হয় ব্যবহার করা হয়েছে অরব, অথবা এরা মনে করছে আমরা ঘটালাম, দোষ তো চলে যাবে ওই আইএসএর দিকে। তাই না? আমি একটু তারেক শামসুর রহমানের স্যার কাছ থেকে একটু শুনে নিতে চাই। স্যার, আমরা যেই মুহূর্তে কথা বলছি, যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের আজকের বা গতকালকে সতর্কবার্তা যদি দেখি যে শিক্ষা প্রতিষ্ঠান কিংবা অর্থনৈতিক প্রতিষ্ঠান এটি, আবার এই মুহূর্তে আমরা বিশেষ করে কলম্বো পোর্ট নিয়ে চীন এবং শ্রীলঙ্কার মধ্যে নানান ধরনের বিষয় দেখি, আবার তামিলনাড়ুতে নির্বাচন, তার আগে আগে এরকম একটি বিষয়, ভারতের বিষয়গুলো নিয়ে নানান ধরনের বৈষয়িক সমীকরণও কিন্তু আছে। এটি নিশ্চয়ই আপনার অনেক ইন্টারেস্টিং ভাবে আপনি উত্তর দিবেন, কিন্তু স্যার আমি একটা বিরতি নিয়ে ঘুরে আসতে চাই, তাহলে একটু সময়টা আপনি হয়তো ভালো পারবেন। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট বিরতি, এটি নিউজের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি, দেখছেন এটি নিউজ আওয়ার এক্সট্রার মধ্যে রয়েছে তারেক শামসুর রহমান। আপনার কাছে যে প্রশ্নটি ছিল যে এই মুহূর্তে সময় যেটি, অর্থাৎ কলম্বো পোর্ট নিয়ে চীন বা শ্রীলঙ্কা দ্বন্দ্ব, আবার ভারতের এই মুহূর্তে নির্বাচন চলছে, তামিলনাড়ুর ভোট হলো আজকে, সবকিছু মিলে বিশ্ব রাজনীতির সঙ্গে এই হামলাটা, আবার সেই ব্যবসায়িক প্রতিষ্ঠানে আবার মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ভারত সতর্ক করলো, ব্রিটেন কিছু জানলো না, আবার ব্রিটেনের নাগরিক মারা গেল বেশি, সবকিছু মিলে কিভাবে দেখেন? আপনি একটা খুব ভেরি ইন্টারেস্টিং বিষয়ের দিকে আপনি দৃষ্টি আকর্ষণ করেছেন। অর্থাৎ এই কনটেক্সটে তিনটি বড় শক্তি, মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত এবং চীন, তাদের রোলটা কি? আমরা জানি যে শ্রীলঙ্কাকে নিয়ে এক ধরনের, যদি আমি বলি কোট আনকোট, কোল্ড ওয়ার চলছে বিটুইন চায়না এবং ভারত। আপনি জানেন যে চায়নার যিনি, শ্রীলঙ্কার যিনি আগের রাষ্ট্রপ্রধান ছিলেন রাজাপাকসের সময় শ্রীলঙ্কাতে হাম্বান্তোতায় একটা বড় পোর্ট করা হয়, ডিপ সি পোর্ট করা হয়, যেটা অ্যাবসলিউটলি চীন করে দিয়েছে, এবং চীন এখন সেটা ম্যানেজমেন্টে একদম চীনের হাতে, এবং 99 বছর লিজ দেওয়া হয়েছে চীনকে। এবং ভারতের একটা অভিযোগ ছিল যে হাম্বান্তোতায় চীনা সাবমেরিন নোঙ্গর করেছিল, এটা তার সিকিউরিটি থ্রেট বলে ভারত যেটা মনে করে। ইতিমধ্যে এখানে আবার ভারতের একটা, মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ইন্টারেস্ট আছে। ফলে সামগ্রিকভাবে এই ইন্দো প্যাসিফিক অঞ্চল, অর্থাৎ ভারত মহাসাগর এবং প্যাসিফিক, এই অঞ্চলটা ক্রমান্বয়েই উত্তপ্ত হয়ে উঠছে। এবং আমরা আন্তর্জাতিক সম্পর্কের ছাত্ররা বলি কোল্ড ওয়ার 2, কোল্ড ওয়ার স্নায়ুযুদ্ধ 2, এবং বলা হচ্ছে যে স্নায়ুযুদ্ধ 2 এই এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে এটা ডেভেলপ করবে, অর্থাৎ চীনকে কেন্দ্র করে, চীনকে কন্টেইন করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজির একটা অংশ ভারতের সাথে। ফলে সামগ্রিকভাবে এই ঘটনার সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে কোনো শক্তি জড়িত আছে কিনা আমরা এই মুহূর্তে হয়তো বলতে পারবো না, সরাসরি বলাটাও যাবে না, তবে আমি উড়িয়ে দিতে পারি না কোনো বৃহৎ শক্তির ইনভলভমেন্ট যে থাকলেও থাকতে পারে, এটা আমরা স্বীকার করি না। স্যার, আমরা অনুষ্ঠান শেষ করব। শমশের মোহাম্মদ চৌধুরী, আপনি শেষে কি কথা বলবেন আপনি ভাবতে থাকুন, আমরা মোহাম্মদ আলী সিকদার স্যারের কথা শুনে আসি। স্যার, শেষ কথা কি হবে? 1 মিনিট। শেষ কথাটা হলো যে এই যে ঘটনাটা, যে ক্রিয়া প্রতিক্রিয়া, আক্রমণ পাল্টা আক্রমণ, এখানে যেটা ঘুরে ফিরে জায়গাটি আসছে সেটা হলো আন্তধর্মের সহাবস্থানের যে জায়গাটি, সেই জায়গাটি ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এর উপর দিয়ে একটা প্লাবন বয়ে যাচ্ছে। যদি আমরা এই আন্তধর্মের সহাবস্থানের জায়গাটিতে আমরা সারা বিশ্বের মানুষ ও নেতৃবৃন্দ যেভাবে জলবায়ুর বিরূপ প্রভাব প্রতিরোধ করবার জন্য ঐক্যবদ্ধ হয়েছেন, বিশ্ব নেতৃবৃন্দ জনগণ সচেতন হয়েছেন, সেই রকম একটি সচেতনতা বিশ্বব্যাপী যদি না ঘটে, বিশ্ব নেতৃবৃন্দ যদি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে না আসেন,
তাহলে আগামীতে সারা বিশ্ব, এই তো শ্রীলঙ্কা আক্রান্ত হয়েছে বলে আমি মনে করি না, সারা বিশ্ব আজকে আক্রান্ত। এই আক্রান্তের ফলে বিশ্বের কোনো স্থানে কিন্তু এখন নিরাপদ নয়। আমরা বাংলাদেশ হিসাবে আমরা আত্মতুষ্টিতে থাকব না, আমরা অবশ্যই সতর্ক থাকব যেন কোনো রকম কোনো সুযোগ কোনো গোষ্ঠী কোনোভাবেই আমাদের উপর নিতে না পারে। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনাকে দিয়ে শেষ করবো। না, কথাটা হচ্ছে যে এই ধরনের জঙ্গি তৎপরতা যেখান থেকে তারা ওই উপাদান পেতে পারে, তাই না, সেই বিষয়গুলোর দিকে নজর রাখাও দরকার। এখানে বাংলাদেশ একটু ভালনারেবল অবস্থানে রয়েছে রোহিঙ্গাদেরকে নিয়ে। এই যে রোহিঙ্গার যুব সমাজ, এরা কিন্তু নিপীড়িত, বঞ্চিত, নির্যাতিত, তারা নিঃস্ব। এদেরকে যে আইএসের মতো এই ধরনের কিছু, বা তারা শ্রীলঙ্কার এই ঘটনার পরে তারা যে উজ্জীবিত হবে না যে আমরা ঘটাতে পারি, আমরা তো এখন বঞ্চিত, আমাদের কি এসেছে, তো তারা কিন্তু মানে কোথায় ঘটাবে সেটা আমরা জানি না। যদি আইএসএ দ্বারা নিয়ন্ত্রিত হয় ভবিষ্যতে কোনো সময়, সরকার এই ব্যাপারে অনেক সচেতন, অনেক সতর্কতা সরকার অবলম্বন করছে। এটা তো ফ্রান্সেও সতর্কতা রয়েছিল, বেলজিয়ামে সতর্কতা রয়েছে, যুক্তরাজ্যেও রয়েছে, তাও তো সেই ইউরোপে একটার পর একটা ঘটনা ঘটেই যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা একটু বিশেষভাবে ভালনারেবল এই রোহিঙ্গা বিষয়টাকে মাথায় রেখে, এটা যদি বিশ্ব, যে কথা জেনারেল শিকদার বললেন, এই রোহিঙ্গারা কিন্তু এই যে আন্তধর্ম সংঘাতে শিকার, এবং এটাকে যদি সারা বিশ্ব যদি এটাকে সিরিয়াসলি না নেয়, যে এর সঙ্গে শুধু মানবতা জড়িত নয়, নিরাপত্তা জড়িত, আঞ্চলিক নিরাপত্তা জড়িত, আন্তর্জাতিক নিরাপত্তা জড়িত, এখানে এই সকলের সচেতন হওয়াটা প্রয়োজন বলে আমি মনে করি। জি, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানটি রাত 2:15 এবং পরের দিন সকাল 7:15 পুনঃপ্রচারিত হয়। দেখার আমন্ত্রণ জানিয়ে নিউজ আওয়ার এক্সট্রার আয়োজন শেষ করছি। ফিরছি পলিটিক্স প্লাসের আয়োজন নিয়ে। ততক্ষণ পর্যন্ত এটি নিউজের সঙ্গেই থাকুন।